ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা তরঙ্গের উপরিপাত অধ্যায়ের শেষ পার্ট বিটস বা স্বরকম্প নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। তো বিটস হচ্ছে এমন একটা ঘটনা যেখানে দুটি তরঙ্গ মনে করো একই ডাইরেকশানে অগ্রসর হচ্ছে সামনের দিকে পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর, এবং দুটো তরঙ্গরই অ্যামপ্লিটিউড কিন্তু সেম, কিন্তু দুটো তরঙ্গের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির। একটার ফ্রিকোয়েন্সি যদি n1 হয়, অপরটার ফ্রিকোয়েন্সি হবে n2, তার ফলে ω1 হবে আর একটা হবে ω2 অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এরা যদি মাধ্যমের কোনো অংশে উপরিপাত হয় তাহলে যে ফেনোমেনা আমরা দেখতে পাবো এটাকে বলা হয় বিটস। কি দেখতে পাবো? যে অ্যামপ্লিটিউডের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, কোথাও অ্যামপ্লিটিউড ম্যাক্সিমা হচ্ছে, কোথাও অ্যামপ্লিটিউড মিনিমা হচ্ছে। ঠিক, এবার আমি একটা ওয়েভ আঁকছি। মনে করো এটা 1 সেকেন্ডে 10 বার পূর্ণ কম্পন তৈরি করেছে, অর্থাৎ এটাকে আমি বললাম এর ফ্রিকোয়েন্সি 10 হার্জ। আরেকটি ওয়েভ নিলাম যার ফ্রিকোয়েন্সি আমি বলছি আরও বেশি, n2 12 হার্জ। তাহলে এর থেকে আগে আগে অসিলেশন হবে, মানে আরেকটু ঘন হবে 12 হার্জটা। এবার দেখো কিছু কিছু জায়গায় তরঙ্গ শীর্ষ, এটা উপরিপাত হলো, তরঙ্গ শীর্ষ ম্যাচ করেছে, তাহলে এখানে তৈরি হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কিছু জায়গায়, এই জায়গায় দেখো তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ একসাথে রয়েছে, তাহলে এখানে হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে মিনিমা, এখানে ম্যাক্সিমা পাবো, এখানে মিনিমা পাবো। তো এইরকম একটা আমরা পাবো। এবং কতগুলো বিটস তৈরি হবে সেটা ডিপেন্ড করে এই ফ্রিকোয়েন্সি নাম্বারের ডিফারেন্সের ওপর, অর্থাৎ n1 আর n2-র মধ্যে যে ডিফারেন্স, মানে ছোটো থেকে বড় তুমি বিয়োগ করবে, এটাকে বলা হয় বিট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শব্দের অর্থই হচ্ছে 1 সেকেন্ডে কতবার তৈরি হয়, তাহলে 1 সেকেন্ডে কতবার বিট তৈরি হবে এই ডিফারেন্স থেকে বুঝবো। তাহলে একটা 10 হার্জ আর একটা 12 হার্জ, তাহলে ডিফারেন্স কত? 2 হার্জ। তাহলে টোটাল দুটো বিটস এখানে 1 সেকেন্ডে তৈরি হবে, অর্থাৎ দুটো লুপের মতো এঁকে নেবে। এবার এর মধ্যে ওয়েভ কী করছে? পর্যায়ক্রমিক বাড়া কমা করছে, যেখানে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এগুলোকে বলা হচ্ছে মিনিমা পয়েন্ট। এইভাবে বিটস তৈরি হয়। ছবিটা দেখিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? এখানে 3টে লুপ আছে, 1 2 3, অর্থাৎ এখানে 3টে বিটস তৈরি হচ্ছে, অর্থাৎ বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, অর্থাৎ n1 - n2 3। বিটসের সংজ্ঞাটা প্রথমে আগে দেখে নিই কী বলছে। দেখো, দুটো তরঙ্গ যাদের বিস্তার একই কিন্তু কম্পাঙ্ক আলাদা, তারা যদি উপরিপাত হয় তাহলে যে শব্দ তৈরি হবে তাদের প্রাবল্য পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটবে, সেটাকে আমরা বলবো বিটস। প্রাবল্য অ্যামপ্লিটিউডের সাথে রিলেটেড, তাই এখান থেকে বলতে পারি যে অ্যামপ্লিটিউডের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটছে। এবং ম্যাক্সিমা, সেখানে আমরা লাউড সাউন্ড শুনতে পাচ্ছি, মিনিমাতে সফট সাউন্ড বা সাইলেন্ট জোন আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ইন্টারফারেন্স আর বিটসের পার্থক্য কি? দেখো, বিটসের ক্ষেত্রে কি হচ্ছে, সব কিছু সেম কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা, কিন্তু ইন্টারফারেন্সে সব কিছু সেম কিন্তু ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে দুটো ওয়েভের মধ্যে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। বিটস হচ্ছে এক ধরনেরই একটা ইন্টারফারেন্স প্রায়। এবার আমরা লেখচিত্রের সাহায্যে দেখব কিভাবে বিটস তৈরি হচ্ছে। তো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি আমি নিলাম n1, সহজ আমরা নিচ্ছি 10 হার্জ। আরেকটা ওয়েভের ফ্রিকোয়েন্সি n2 নিলাম 8 হার্জ। এর যদি ছবি আঁকতে বলি কীরকম আঁকবে? 10 হার্জের অর্থ হচ্ছে যে 1 সেকেন্ডে 10টা পূর্ণ তরঙ্গ রয়েছে, আমি 10টা আঁকছি না, ঠিক আছে? এটা হচ্ছে ধরো 10 হার্জ। আর 8 হার্জকে কীভাবে আঁকবো? 8 হার্জের ফ্রিকোয়েন্সি 10 হার্জের থেকে কম, তাহলে এটা আরেকটু দূরে দূরে হবে, এই রকম যাবে 8 হার্জটা, এবং কোথাও কোথাও ওভারল্যাপ করবে, কোথাও কোথাও তোমার অপোজিট ফেজে থাকবে। তো এইখানে আমি ছবিটা দেখিয়েছি, দেখো এ দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 10 হার্জ, ঠিক আছে, ব্লু কালারের। আর লাল কালারের যে ওয়েভ সেটা হচ্ছে 8 হার্জ। তাই দেখো ব্লু কালারের ওয়েভটা যেটা 10 হার্জ সেটা এগিয়ে যাচ্ছে বি এর তুলনায়, ঠিক তো? এবার কিছু কিছু জায়গায় দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে তরঙ্গ শীর্ষ ম্যাচ করেছে। প্রথমেই দেখো 0 সেকেন্ড, এটা টাইমের গ্রাফ। তাহলে এই 0 সেকেন্ডই দেখো দুটো ওয়েভ একসাথে রয়েছে, তাই এখানে ম্যাক্সিমা আমরা পেলাম। আবার দেখো হাফ সেকেন্ড, এই যে হাফ সেকেন্ড, এখানে আবার দুটো ওয়েভের তরঙ্গ শীর্ষ ম্যাচ করেছে, তাই আমরা এই হাফ সেকেন্ডে আবার একটা কি পেলাম?
ম্যাক্সিমা পেলাম। আর 1 সেকেন্ড একদম শেষে দেখো আবার দুটো তরঙ্গ একসাথে ম্যাচ করেছে, তো এখানে আবার আমরা 1 সেকেন্ডে ম্যাক্সিমা পেলাম। একইভাবে 0.25 সেকেন্ড মানে 1/4 সেকেন্ডে দেখো ফেজ অপোজিট আছে, লাল আর যে ব্লু কালার অপোজিট ফেজে আছে, তাই এখানটা 1/4 সেকেন্ডে আমরা সেটাকে মিনিমা পয়েন্ট পাবো বা সাইলেন্ট জোন। একইভাবে 3/4 এটাকেও আমরা পাচ্ছি সাইলেন্ট জোন। এবার পরপর দুটো ম্যাক্সিমার মধ্যে তাহলে গ্যাপ কত টাইমের দেখো, এটা একটা ম্যাক্সিমা 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে হাফ সেকেন্ড, তাহলে এর মধ্যে গ্যাপ কত টাইমের গ্যাপ কিন্তু, হ্যাঁ হাফ সেকেন্ডের গ্যাপ। একইভাবে এই দুটো ম্যাক্সিমার মধ্যে গ্যাপ কত, 0 আর হাফে হাফ সেকেন্ড, বা দুটো মিনিমার মধ্যে গ্যাপ কত, এটাও দেখো হাফ সেকেন্ড। অর্থাৎ এই ছবি অনুযায়ী টোটাল 1 সেকেন্ডকে দেখানো হয়েছে, তাহলে 1 সেকেন্ডে এখানে দেখো দুখানা কিন্তু বিটস তৈরি হয়েছে, কারণ দুটোই তৈরি হবে 10 - 8 কত হয় 2, অর্থাৎ দুটো বিটস তৈরি হবে। দেখো এই একটা বিটস ফুল বিটস মিডিলে যেটা আছে, আর এ পাশে রয়েছে হাফ আর বাঁ দিকে রয়েছে হাফ, এই দুটো হাফ মিলে তৈরি হচ্ছে একটা, তাহলে দুখানা বিটস আমরা দেখতে পাচ্ছি এবং দুটো ম্যাক্সিমা দুটো মিনিমা। তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি যে বিট ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলছি কি বিট ফ্রিকোয়েন্সি, কতগুলো বিট তৈরি হচ্ছে এই ছবি অনুযায়ী দুটো তৈরি হচ্ছে, এবং সেখান থেকে বলতে পারি ম্যাক্সিমা কতগুলো তৈরি হচ্ছে দুটো, মিনিমাও কিন্তু তৈরি হচ্ছে দুটো। এগুলো আমরা লেখচিত্রের সাহায্যে দেখলাম। আমরা এবার গাণিতিক বিশ্লেষণে এগুলোকে ম্যাচ করব, ঠিক আছে? তো গাণিতিক বিশ্লেষণ, দুটো তরঙ্গ আমরা নেব এবং দুটো তরঙ্গ থেকে ধরো কোনো একটা পার্টিকেল, তার উপর একটা তরঙ্গ এসে পড়লো, পার্টিকেলের সরণ হলো y1 ডাইরেকশানে, এটা সমান আমরা লিখতে পারি a sin ω t, এবং ফ্রিকোয়েন্সি আলাদা তাই আমরা ω1 × t লিখছি, প্লাস kx লিখছি না, এক্সকে আমরা 0 পুট করছি, অর্থাৎ মূল বিন্দুতে পার্টিকেলের গতি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় ওয়েভ নিলাম y2 সমান, অ্যাম্প্লিটিউড সেম তাই এই লিখলাম, সাইন ω1 জায়গায় লিখলাম ω2 × t। ওমেগাকে ভেঙে দাও কারণ আমার ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি চাই, তাহলে a সাইন ω1 জায়গায় লিখতে পারি 2πn1 × t। একইভাবে দ্বিতীয়টা a সাইন 2πn2 × t। এবার উপরিপাতনের নীতি অনুযায়ী এই কণাটার উপর লব্ধি সরণ কী হবে, জাস্ট বীজগাণিতিক বা ভেক্টর যোগফল করে দাও। তাহলে এ যদি কমন নিই পড়ে থাকছে কি সাইন 2πn1t, দেখো এটা একটা ফর্মুলা লেগে গেল, সাইন 2πn2 × t, সাইন সি প্লাস সাইন ডি, এটা পুরোটা সি এটা পুরোটা ডি, কী হয় 2 sin c + d/2 cos c - d/2, একবারে লিখছি 2টা বাইরে বার করে দিলাম 2a সাইন c + d/2, 2π এখানে কমন নিলাম, তাহলে n1 + n2/2 c + d/2 হলো, বাইরে t আছে, cos c - d/2 n1 - n2/2 × t, এটা হচ্ছে y এর ভ্যালু। এবার এই 2a এবং যে কসের সাথে যে টার্মটা রয়েছে সেগুলোকে আমরা বললাম একত্রে অ্যাম্প্লিটিউড, এটাকে আমরা জাস্ট এ ড্যাশ দিয়ে পুট করে দিলাম। আর কি পড়ে থাকছে তাহলে সাইন 2π, এই n1 + n2/2কে আমরা বলে দিলাম n × t। তাহলে দেখো এই রেজাল্টেন্ট ওয়েভ যেটা পাচ্ছি সেটাও কিন্তু একটা ওয়েভের ইকুয়েশন, SHM এর ইকুয়েশন, যেখানে এই n যেটা আমরা লিখলাম সেই n হচ্ছে লব্ধি, এই n হচ্ছে অ্যাভারেজ, দুটো যে ফ্রিকোয়েন্সি দিয়েছে তাদের অ্যাভারেজ ভ্যালু, ঠিক। আর এ ড্যাশ অর্থাৎ যে অ্যাম্প্লিটিউড লব্ধিটা পেলাম সেটা ভ্যালু কি পাচ্ছি 2a cos, আচ্ছা এখানে একটা 2π রয়েছে মিসিং চলে গেছে, cos 2π n1 - n2/2 × t। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাম্প্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ টাইম রয়েছে, টাইম চেঞ্জ করো, কসের ভ্যালু চেঞ্জ হবে, 2 এর ভ্যালু চেঞ্জ হতে পারে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে অ্যাম্প্লিটিউড কিন্তু ভ্যারি করবে, অর্থাৎ এখানে অ্যাম্প্লিটিউড কিন্তু ভ্যারি করছে। তাই জন্য আগের যে ছবিটা দেখিয়েছিলাম দেখো এখানে অ্যাম্প্লিটিউড কিন্তু 0 থেকে ম্যাক্সিমা এরকম ভ্যারি করছে, বোঝা গেছে? এবার দেখো ওই ছবিটা কেন তৈরি হচ্ছে তোমাকে বলছি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম আরেকবার আমি লিখছি, ঠিক আছে? এখান থেকে বুঝিয়ে দেবো। y সমান কি পেয়েছি, ফুল ফর্মটা লিখছি, 2a সাইন 2π n1 +
n2/2 ইন্টু টি, আর আছে cos 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি। এটাই ছিল তো? ঠিক আছে, দেখো এই টার্মটা n1 প্লাস n2/2 আর n1 মাইনাস n2/2 এর মধ্যে কোনটা বড়? অবশ্যই যোগফল যেটা তার সেটা বড়, অর্থাৎ সাইনের সাথে যে ওমেগাটা রয়েছে বা এনটা রয়েছে সেটা কিন্তু বড়, এ কিন্তু বড়, এ কিন্তু ছোট। তাহলে কসের সাথে যেটা রয়েছে, অর্থাৎ কসের সাথে যেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি কম, তাই কসের এনভেলাপ, যে এনভেলাপটা তৈরি হয়েছে সেটা তৈরি করেছে কস। দেখো এই হচ্ছে এটা কসের কার্ভ, ঠিক আছে, এই হচ্ছে কসের কার্ভ, এটা হচ্ছে এই পার্টটার জন্য কার্ভটার আকৃতি পেলাম। এবার দেখো সাইনের সাথে কি লুকিয়ে রয়েছে, n1 প্লাস n2/2, অর্থাৎ এটা একটা বড়, অর্থাৎ সাইনের সাথে যে আছে তার ফ্রিকোয়েন্সি হাই হবে, তার জন্য যে কার্ভটা পেয়েছি সেটা এর ভিতরের কার্ভটা। দেখো কত ফ্রিকোয়েন্সি যুক্ত একটা কার্ভ, এই জন্য এই রকম রূপ একটা নিচ্ছে। বোঝা গেছে? নেক্সট, এবার আমরা ম্যাক্সিমা মিনিমাগুলো বার করব। তাহলে ম্যাক্সিমা কখন আমরা পাবো? ইন্টেন্সিটি অ্যাম্প্লিটিউডের কথা বলছি, তাহলে এ ড্যাশ সমান আমরা 2a কখন পাবো? এটাই তো ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড বা লাউডনেস ম্যাক্সিমাম। তাহলে ওর সাথে যে কস ছিল, cos 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি, এই যে টার্মটা ছিল এটাকে কি হতে হবে? ম্যাক্সিমা, অর্থাৎ কসের ভ্যালু প্লাস মাইনাস 1, ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে কস কতর ভ্যালু 1 হয়? তাহলে 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি, কস 0 হয় 1, কস পাই মাইনাস 1, 2 পাই 1, এইভাবে চলতে থাকবে 3 পাই। এবার প্রথমটার সাথে এই প্রথমের সাথে বাঁ দিকটা কম্পেয়ার করো, তাহলে এখান থেকে দেখো টাইম বার করতে চাইছি, তো টাইম প্রথমের জন্য 0 পাবো। এবার দ্বিতীয়টার সাথে কম্পেয়ার করো, তাহলে এই 2 কেটে যাচ্ছে, পায়ের সাথে পায়ও কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে টাইম পড়ে থাকবে 1/n1 মাইনাস n2। ঠিক আছে, 3 নম্বরের সাথে যদি কম্পেয়ার করো কি পড়ে থাকবে? t সমান 2/n1 মাইনাস n2। এর পরেরটার সাথে যদি কম্পেয়ার করো আবার t সমান তোমরা পাবে 3/n1 মাইনাস n2, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে চলতে থাকবে, নিচে n1 মাইনাস n2 রয়েছে। এটা হচ্ছে টাইম, অর্থাৎ t = 0তে ম্যাক্সিমা পাবো, তারপরে এই সময় পর ম্যাক্সিমা, তারপরে এই সময়, তারপরে এই সময়। তাহলে এবার দেখো দুটো ম্যাক্সিমার মধ্যে টাইম ডিফারেন্স কত, যেটাকে আমরা বলছি ডেল্টা টি। তো প্রথমটা টাইম ডিফারেন্স যদি করি 1/n1 মাইনাস n2, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দাও, দেখো কি আসছে, দেখো 2/n1 মাইনাস n2 মাইনাস 1/n1 মাইনাস n2। তাহলে দেখো এখানেও আসছে 1/n1 মাইনাস n2, অর্থাৎ পরপর দুটো বাদ দাও, সেই টাইম ডিফারেন্স কিন্তু সেম আসবে। তাহলে 1/n1 মাইনাস n2 হচ্ছে পরপর দুটো ম্যাক্সিমা হওয়ার টাইম। বোঝা গেছে? তাহলে এটা, তাহলে 1 সেকেন্ডে কতগুলো, এটা টাইম ডিফারেন্স। এবার তাহলে 1 সেকেন্ডে কতগুলো ম্যাক্সিমা তৈরি হচ্ছে উল্টে দাও জাস্ট। 1 সেকেন্ডে ম্যাক্সিমা বা লাউডনেসের নাম্বার কি হবে? এটা এত সেকেন্ড ছিল, তাহলে 1 সেকেন্ডে কত, এটা ওদিকে চলে যাবে n1 মাইনাস n2। এই 1 সেকেন্ডে কতগুলো ম্যাক্সিমা সেটা কি বলা হয়? বিট ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? তাহলে বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে n1 মাইনাস n2, পরপর দুটো ম্যাক্সিমার মধ্যে সময়ের ব্যবধান 1/n1 মাইনাস n2। এরপর আমরা মিনিমাটা একটু দেখে নিই। মিনিমা বা সাইলেন্ট কখন পাবো? খুব ইজি, ওইভাবেই বার করো। তো cos 2/n1 মাইনাস n2/2 ইন্টু টি, এটা সমান 0 কখন হবে, তাই না? সেই জন্যই আমরা এ ড্যাশকে 0 পাবো, এটা 0 হলেই এ ড্যাশ 0 হয়ে যাবে, অর্থাৎ মিনিমা পাবো। অর্থাৎ কসের কত ভ্যালুর জন্য, কি কি ভ্যালুর জন্য এটা 0 হয়? cos π/2 মানে cos 90 0, 3π/2 অডগুলো হয় 5π/2, এগুলো 0। এবার প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করো,
2 কাটবে, এখান থেকে পাই কাটবে, তাহলে টাইম পড়ে থাকবে 1/2 টাইমস অফ n1 মাইনাস n2। তারপরেরটা কম্পেয়ার করো, টাইম পাবে দেখো t সমান ওপরে 3 পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে 2 টাইমস, নিচে সবসময় সেমটাই পড়ে থাকবে। পরেরটা দেখো 5/2 টাইমস অফ n1 মাইনাস n2। এইভাবে অড, ওপরে অড নাম্বারগুলো থাকবে, নিচে 2 ইন্টু n1 মাইনাস n2 থাকবে। এটা এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স করো, তাহলে তুমি পাবে যে মিনিমার জন্য কত টাইম পর পর মিনিমা হবে। ডিফারেন্স করে দেখো, আসবে 1/n1 মাইনাস n2, যেটা এসেছিল পরপর দুটো ম্যাক্সিমার মধ্যে টাইম ডিফারেন্স, একই এলো। তাহলে এখান থেকে 1 সেকেন্ডে কতগুলো মিনিমা তৈরি হবে সেটা আমরা পাবো কি n1 মাইনাস n2, যেটা কি বলা হচ্ছে কি BF, বিট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এবার আমরা অ্যাম্প্লিটিউডগুলো সমান নিয়ে কাজ করেছিলাম দুটো ওয়েভের। যদি অ্যাম্প্লিটিউড তুমি সমান না নিয়ে A আর B নিয়ে কাজ করো, যদি অ্যাম্প্লিটিউড সামান্য একটা পার্থক্য থাকে, তাহলে যে জায়গায় সাইলেন্ট বা সফট সাউন্ড তৈরি হচ্ছে সেগুলো পুরোপুরি সাইলেন্ট হবে না, মানে একটা ডিস্টারবেন্স থেকে থাকবে। মানে এই যে হাই লো, এই লো পয়েন্টটাতে পুরোপুরি সাইলেন্ট হবে না যদি তুমি আলাদা অ্যাম্প্লিটিউড নিয়ে কাজ করো। ঠিক আছে? একটা ক্ষীণ শব্দ ওই সাইলেন্ট জোনে শোনাও যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আগে একটা ছবি এঁকেছিলাম গ্রাফে, যখন বোঝাচ্ছিলাম n1কে 10 ধরেছিলাম, n2কে 8 ধরেছিলাম। তুমি যদি এখানে একবার বসাও, দেখো মিনিমার কন্ডিশনগুলো কিভাবে আসছে। তাহলে 10 মাইনাস 8 মানে 2, 1/4, তাহলে 1/4 সেকেন্ডে ফার্স্ট মিনিমা আসবে। ছবিটা দেখো, 1/4 সেকেন্ডে ফার্স্ট মিনিমা আসবে। কোথায় ছিল? এই যে, তাহলে ফার্স্ট মিনিমা 1/4 সেকেন্ডে এসছে। পরবর্তী মিনিমা 3/4 ওখানে বসিয়ে দেখো, চলে আসবে। সেরকমভাবে ম্যাক্সিমা, ফার্স্ট ম্যাক্সিমা 0-তে আসবে, হাফে আসবে এবং 1-এ আসবে। ওই যা বার করেছি ওতে n1-এর ভ্যালু 10, n2-এর ভ্যালু 8 পুট করো, সব চলে আসবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা স্বরকম্পের ব্যবহারিক প্রয়োগ দেখব। কীরকম? প্রথমে আমরা আননোন একটা ফ্রিকোয়েন্সির সুরশলাকা, তার ফ্রিকোয়েন্সি বার করব। একটা সুরশলাকা তোমায় দিয়েছি, কিভাবে বার করে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একদম একটা সুরশলাকা যার ফ্রিকোয়েন্সি তুমি জানো, ধরো এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্জ, আর ডান দিকে যে আছে তার ফ্রিকোয়েন্সি তুমি জানো না, সেটাকে আমি বলে দিলাম n, অজানা, এটাকে আমার বার করতে হবে। এবার দুটোকে কাছাকাছি রেখেছো, বাঁ দিকেরটাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে বাজলো এবং তুমি দেখলে বিটস তৈরি হচ্ছে। এবং ধরো মনে করো এক্সাম্পল 4টে বিট সে তৈরি করছে, অর্থাৎ 1 সেকেন্ডে 4খানা বিট তৈরি হলো, বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। তাহলে কি কনক্লুশন করতে পারো? 1 নাম্বার হতে পারে, মানে 4-এর ডিফারেন্স আছে ফ্রিকোয়েন্সির, হতে পারে এটা 204 হার্জের, বা 2, এইটাও সম্ভাবনা আছে 196 হার্জেরও হতে পারে। আমার 4-এর ডিফারেন্স লাগবে, 200 থেকে 204 আর 196। ঠিক আছে? এবার নেক্সট প্রসেস কি? এটাকে আমি 200টাকে আমি আর হাত দেবো না, 200টা আমি জানি, এটাকে আমি ফিক্সড করে রেখেছি। এদিকে রাখছি 196, এদিকে হচ্ছে 204 হার্জ। ক্লিয়ার? এবার যেটা আমরা পরীক্ষা করছি, যাকে আমরা বার করছি, তার কোনো একটা বাহুতে মোমের প্রলেপ লাগিয়ে দিলাম। তাহলে মোমের প্রলেপ লাগিয়ে দিলে এই বাহুটা নড়াচড়া করা একটু কমে যাবে, নড়াচড়া কমলে এর ফ্রিকোয়েন্সি কী হবে? কমে যাবে। অর্থাৎ এই যে হয় উত্তর 204 হবে বা উত্তর 196 হবে। তাহলে যখনই মোম লাগিয়ে দিয়েছি, মোম মানে কি ওয়্যাক্স, যেটাকে আমরা বলছি আফটার ওয়্যাক্সিং। ঠিক আছে? মোম লাগানোর পর তাহলে এর ফ্রিকোয়েন্সি কমে যাবে, তাহলে 196 থেকে সে আরও এইদিকে যেতে চাইবে, আর 204 200-র দিকে আসতে চাইবে, ফ্রিকোয়েন্সি কমছে। যে কোনো একটা উত্তর হবে, আমি 204কে কমাচ্ছি, 196কেও কমাচ্ছি। তো ওয়্যাক্স লাগানোর পর তুমি দেখলে যে বিট ফ্রিকোয়েন্সি এবার 6 হচ্ছে, অর্থাৎ বিটস ফ্রিকোয়েন্সি 2 বেড়ে গেছে। তাহলে 6 কিভাবে সম্ভব? যদি দেখো 204 200-র দিকে আসছে, তো কোনোভাবেই এর মধ্যে গ্যাপ 6 হওয়া সম্ভব নয়। এর মধ্যেই একমাত্র গ্যাপ 6 হওয়া সম্ভব যদি 196 194-এ চলে যায়, তবেই 200 আর 194-এর গ্যাপ 6 হবে। তাহলে সঠিক উত্তর কি? 196।
বলেছি 1 আর 2 এর মধ্যে উত্তর হবে, তাহলে 196 হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো দুটো রয়েছে সুরশলাকা, যদি বিট ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, যে 4 থেকে 6 হয়েছে, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে উত্তর হবে ছোটোটা। আর বিট ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে উত্তর হবে বড়টা। এটা কিন্তু ওয়্যাক্সের কেস। আরেকটা কেস আছে, সেখানে আবার এর উল্টো ঘটনা ঘটে। তাহলে তুমি লজিক্যালি ভাবতে পারো যে 200 হার্জের আপনার সুরশলাকা আননোনটা হতে পারে, চারটে বিটস করছে 204 আর 196। এবার ওয়্যাক্স দিয়ে দিলে 204ও কমবে, 196ও কমবে। এবার দেখা যাচ্ছে বিট সংখ্যা বেড়ে গেছে, তাহলে বাড়লে 196টা কমলে তবেই এর মধ্যে গ্যাপটা বাড়তে থাকবে 200-র সাথে 196-এর, কিন্তু তাই না? তাহলে উত্তর হবে 196। এবার যদি বিট ফ্রিকোয়েন্সি কমে যেত তাহলে অবশ্যই 204 উত্তর হতো, কারণ এ 200-র দিকে আসতে চাইছে। বুঝতে পেরেছ? এটা একটা হলো, এটা ওয়্যাক্স দেওয়ার পর। এবার মনে করো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 510 হার্জ, এটা তোমার জানা ফ্রিকোয়েন্সি, এটা তোমার অজানা, এটা তুমি বার করবে, এন জানো না। এখানে মনে করো 4টে বিটস তৈরি হচ্ছে পার সেকেন্ডে, মানে বিট ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে। তাহলে কী কী উত্তর হতে পারে? 1 514, 2 4 কম 506 হার্জ। বুঝতে পেরেছ? এবার আমরা কি করছি, ফাইলিং করছি। ফাইলিং আগেরটা কি করেছি, ওয়্যাক্সিং। যা হোক বানানটা ভুল হতে পারে। ফাইলিং মানে কি, এই সুরশলাকার বাহুটাকে ঘষে 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 সরু করা, মানে এর মাস কমানো। তাহলে যখনই মাস কমাবে এই বাহুটা হালকা হয়ে যাবে, তাহলে এর ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। হালকা হলে নড়াচড়া বেশি করবে, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এবার এই গ্রাফটা যেরকম এঁকেছিলাম আঁকো। 510 আমার ফিক্স, এটাকে হাত দেবো না। আর এর থেকে কমে রয়েছে 506 এবং এর থেকে বেশি রয়েছে 514। এবার মনে করো বিট ফ্রিকোয়েন্সি কি হয়েছে, কমে গেছে। 4 ছিল 2 হার্জ হয়ে গেছে বিট ফ্রিকোয়েন্সি। ঠিক, তাহলে ফাইলিং করার জন্য ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, অর্থাৎ 514 এই দিকে যেতে চাইবে, 506ও বেড়ে এই দিকে যেতে 510-এর দিকে যেতে চাই। তাহলে বিট ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তাহলে অবশ্যই 506 উত্তর হবে, কারণ এ 510-এর দিকে যেতে চাইছে। মানে 506 মানে আফটার ফাইলিংয়ে পৌঁছেছে কত, 508-এ। দেখো গ্যাপ কত, 2। কিন্তু 514 2 বাড়ালে হয়ে যাবে 516, তাহলে এর মধ্যে গ্যাপ কত আসছে, 6-এর, কিন্তু আমার গ্যাপ চাই 2-এর, তাহলে এটা উত্তর হতেই পারে না। তাহলে উত্তর হচ্ছে 506। এখানে কি, ফাইলিংয়ের ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, বিট ফ্রিকোয়েন্সি কমলে কমেরটা উত্তর, বিট ফ্রিকোয়েন্সি বাড়লে বেশিটা উত্তর। ওর উল্টো, ওয়্যাক্সিংয়ের উল্টো। ঠিক, তাহলে ওয়্যাক্সিংয়ের আরেকটা এক্সাম্পল আমরা তোমাকে দিই। মনে করো এটা রয়েছে 100 হার্জের একটা সুরশলাকা। এবার মনে করো বিটস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ, এটা কি বিএফ, বিট ফ্রিকোয়েন্সি। তাহলে উত্তর কী কী হতে পারে, 102 বা 98, দুটো উত্তর হতে পারে। এবার তুমি ওয়্যাক্সিং করেছো, অর্থাৎ আননোনের ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই হচ্ছে আমার 100, এই হচ্ছে আমার 98, এই হচ্ছে আমার 102। এবার ওয়্যাক্সিং করার পর দেখলে বিট ফ্রিকোয়েন্সি আগের থেকে বেড়ে গেল, আমি কমে গেল বলছি, ধরো কমে গেল বিট ফ্রিকোয়েন্সি, 2 ছিল 1 হয়ে গেল। তাহলে এবার কি ঘটনা ঘটবে, বিট ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে ওয়্যাক্সিং করার জন্য প্রথমে 98ও কমবে, 102ও কমবে। তাহলে বিট ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার জন্য এই 102 পৌঁছাবে 101-এ, আর 98 ধরো 1 করে কমাচ্ছি, 98 পৌঁছাবে 97-এ। তাহলে এখানে গ্যাপটা তো আরও বেড়ে গেল, 3 হয়ে গেল, কিন্তু এখানে গ্যাপটা দেখো 1 হলো। তাহলে বিট ফ্রিকোয়েন্সি কমে গেছে, আগে 2 ছিল এখন 1, তাহলে উত্তর অবশ্যই 102। বুঝতে পেরেছ? তাহলে শর্টকাট হচ্ছে ওয়্যাক্সিং করলে ফ্রিকোয়েন্সি কমে যাবে। যদি বিট ফ্রিকোয়েন্সি, যদি এরকম, এটা লক্ষ্য রাখবে ওয়্যাক্সিং করেছে কি না, মানে মোম লাগিয়েছে কি না। তাহলে মোম লাগালে বিট ফ্রিকোয়েন্সি কমলে বড়টা উত্তর, আর যদি ফাইলিং করা হয় তখন বিট ফ্রিকোয়েন্সি কমলে ছোটোটা উত্তর। ফাইলিং করলে কমলে কম উত্তর, বাড়লে বেশিটা উত্তর। ওয়্যাক্সিংয়ের ক্ষেত্রে উল্টো। শর্ট টিক্স বললাম। এবার কোনো একটা গিটার রয়েছে, সেটাকে সুরে বাঁধার জন্য আমরা স্বরকম্পের ব্যবহার করি। ধরো এই একটা গিটারের তার দুদিকে ফিক্সড,
এটাকে আমাকে কোনো একটা গানের সুরের সাথে টিউন করতে হবে। কি করবে, এতে স্ক্রু লাগানো থাকে তারটিকে টান দেওয়ার জন্য বা দৈর্ঘ্যকে ছোট বড় করার জন্য। তো যে সুরের সাথে টিউন করতে হবে সেই সুরটাকে বাজানো হয় এবং এটাকেও বাজানো হয়। যখনই কাছাকাছি ফ্রিকোয়েন্সির পৌঁছায় তখনই তৈরি হয় বিটস। এবার কি করছো, তুমি হাতে করে এই স্ক্রু ঘুরিয়ে বা লেন্থকে ছোট বড় করে অ্যাডজাস্ট করছো। একটা সময় পর বিটস শোনা বন্ধ হয়ে যাবে, তখনই তুমি বুঝবে যে গানটির সাথে ওই বাদ্যযন্ত্র সুরে বাঁধা হয়ে গেছে। বিটস কেন বন্ধ হয়ে গেছে? কারণ দুজনকার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে। ফ্রিকোয়েন্সি আলাদা হলেই বিটস পাবে, ম্যাচ করলে বিটস পাবে না, ঠিক। এবং শব্দের ক্ষেত্রে আমরা বিটস শুনতে পাই। দেখো, আমাদের ব্রেনের পারসিস্টেন্স অফ হিয়ারিং, যেটা পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শ্রুতি নির্বন্ধ হচ্ছে 10.1 সেকেন্ড। অর্থাৎ আমরা 10 হার্জের কম যদি, মানে 10 হার্জের বেশি যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয় তাহলে সেই শব্দটাকে একটানা শব্দ আমরা শুনবো। বিটস আমাদের, মানে বিট হবে, ফেনোমেনাটা হবে, কিন্তু ব্রেন আমাদের সেটাকে ডিটেক্ট করতে পারবে না, বুঝতে পারবে না। তুমি একটানা শব্দ বোঝাবে, মানে ধরো অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ, যে ট্যাঁ টু এই যে আওয়াজটা, এটাই বেসিক্যালি বিটসের মতো। বিটস ফেনোমেনা নয়, কিন্তু বিটসের মতো ঘটনা। তাহলে ট্যাঁ টু যে আওয়াজটা 1 সেকেন্ডে যদি 10 বার হয়, তখন তুমি এটাকে একটানা শব্দে শুনতে পাবে, আলাদা আলাদা বুঝতে পারবে না। তো শব্দের ক্ষেত্রে 10 হার্জের কম হতে হবে, কিন্তু আলোর ক্ষেত্রে বিটস ফেনোমেনাটাই হয় না। কারণ আলোর ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি 10⁻14 টু 10⁻15 হয়, তো এখানে 10 হার্জ ফ্রিকোয়েন্সির পার্থক্যে কোনো আলোক তরঙ্গ থাকে না, তাই আলোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই না। নেক্সট হচ্ছে প্রয়োগ হচ্ছে খনিতে বিষাক্ত গ্যাসের অস্তিত্ব কিভাবে বার করব। দেখো, এখানেও বিটসের সাহায্য নেওয়া হয়। কি করবে, মনে করো তুমি দুটো বদ্ধ নল নিলে, মানে এক মুখ খোলা নল নিয়েও কাজ হবে, একই ব্যাপার। দুটোর লেন্থ কিন্তু সেম, ঠিক আছে। একটাতে তুমি পিওর এয়ার ভরলে, আর একটা বায়ু খনি থেকে কালেক্ট করলে, মাইন্সের যে বায়ু সেটা কালেক্ট করলে। সেটা যদি বিষাক্ত হয় তাহলে অবশ্যই তার ডেনসিটি কী হবে, আলাদা হবে বিশুদ্ধ বায়ুর থেকে। তাহলে ডেনসিটি আলাদা হলে এতে শব্দের বেগ আলাদা হবে। আমরা জানি বেগ সমান n ল্যামডা। তাহলে বেগ যদি আলাদা হয়, ওয়েভলেন্থ তো ফিক্সড। কেন ফিক্সড? এই লেন্থটা তো ফিক্সড এল। তাহলে এখানে নোড তৈরি হচ্ছে, এই জায়গায় তৈরি হচ্ছে অ্যান্টি নোড। তাহলে নোড আর অ্যান্টি নোডের মধ্যে দূরত্ব কত? λ/4। তাহলে এখান থেকে বলতে পারি ল্যামডা সমান 4L, দুটোর ক্ষেত্রেই সমান। তাহলে ল্যামডাও ফিক্সড, তাহলে ভি চেঞ্জ হচ্ছে, ল্যামডা আমার ফিক্সড, তাহলে অবশ্যই এন চেঞ্জ হবে। তাহলে যদি এটা দূষিত বায়ু থাকে মাইন্সের ভেতর, তাহলে এর ফ্রিকোয়েন্সি যদি n1 হয়, এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে n2। তাহলে দুজনকার ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে গেল, তাহলে তুমি বিট ফেনোমেনা দেখতে পাবে। তাহলে যদি বিট ফেনোমেনা হয়, তুমি বলবে যে ওই বায়ুটা দূষিত। যদি বিট ফেনোমেনা না হয়, তখন বলবে পিওর বায়ু আছে খনির মধ্যে। এইভাবে তুমি বিষাক্ত বায়ু আছে কিনা ডিটেক্ট করতে পারবে। এবার আমরা বিটসের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেখে নিই। তো বিটস হতে গেলে তরঙ্গ দুটির মধ্যে 10 হার্জের থেকে কম ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকতে হবে যদি আমরা শুনতে চাই। অ্যাম্প্লিটিউড পিরিয়ডিক্যালি ভ্যারি করবে অল্টারনেটলি লাউড এবং সফট সাউন্ডের মধ্যে। বিট ফ্রিকোয়েন্সি কি? 1 সেকেন্ডে কতগুলো বিটস তৈরি হচ্ছে এবং সেটা f1 - f2-র সাথে সমান। মড দিয়ে দাও, যে হোক একজন বড় হবে। বিটস একটা ইন্টারফারেন্সের ফেনোমেনা, একটা টাইপ অফ ইন্টারফারেন্স, কিন্তু এটা রেজোনেন্সের ফেনোমেনা নয়। দুটো সাউন্ড সোর্সেস শুড হ্যাভ নিয়ারলি দ্য সেম অ্যাম্প্লিটিউড ফর ক্লিয়ার অডেবল বিটস। তাহলে ক্লিয়ার বিটস পেতে গেলে অ্যাম্প্লিটিউডকে সেম থাকতে হবে। যদি অ্যাম্প্লিটিউড আলাদা হয়, তাহলে যে সাইলেন্ট জোনটা তৈরি হচ্ছিল, সেই সাইলেন্ট জোনেও তুমি ক্ষীণ কিছু শব্দ পাবে, ডিস্টারবেন্স পাবে। তো এই হচ্ছে স্বরকম্পের কিছু বৈশিষ্ট্য। তো এই লেকচারটা কমপ্লিট হলো এবং এই চ্যাপ্টারটাও কমপ্লিট হলো। নেক্সট দিন এই অধ্যায় থেকে 100টা বাছাই করা MCQ নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।